Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. WBSSC এর গ্রুপ সিডির ইন্টারভিউতে এই ভুলগুলো যদি তুমি করো তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়া এক প্রকার কঠিন হয়ে পড়বে। WBSSC এর গ্রুপ সিডির ইন্টারভিউতে যে ভুলগুলো তুমি করবে না, করা যাবে না, সেই নিয়েই আজকের এই ভিডিও। অবশ্যই তার জন্য ভিডিওটা দেখে চ্যানেলটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে সর্বপ্রথম আমরা জানবো WBSSC এর গ্রুপ সিডির ইন্টারভিউতে যে ভুলগুলো করবে না। তোমাকে কিন্তু ইন্টারভিউতে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে, এই চাকরির যে গ্রুপ সিডির তুমি পরীক্ষা দিয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসেছো, টোটাল কটা পোস্ট আছে, কোয়ালিফিকেশন কি, তোমার কোয়ালিফিকেশন কি, এই তিনটে কিন্তু স্পষ্টতই জানতে হবে। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কটা পোস্টের জন্য পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। নিজের রোল নাম্বার কিন্তু মনে রাখতে হবে। তুমি র স্কোর কত করেছো, একাডেমিক কোয়ালিফিকেশন তোমার কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু তোমার মাথাতে রাখতে হবে। এগুলো বেসিক নলেজ, এগুলো থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বা ইন্টারভিউতে কোয়েশ্চেন করে তুমি না বলতে পারলে সেটা কিন্তু একটা বিরাট মাপের ডিসক্রেডিট। এবার নিজের জোন, যে জোনের হয়ে তুমি পরীক্ষা দেবে বা জোনের জন্য অ্যাপ্লাই করে তুমি পরীক্ষা দেবে, সেই পরীক্ষা দেওয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাকে সেই জোনের সম্পর্কে সমস্ত ডিটেলস রাখতে হবে। এবং সব থেকে বড় কথা, তোমার নিজের এলাকার বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে কে কে কোথায় আছেন, কি পোস্টে আছেন, সেই আধিকারিকদের নাম তোমাকে মনে রাখতে হবে। এবং অনেকেই এই প্রশ্নটা হয়তো করে যাবে না বা অনেকেই এই তথ্যটা হয়তো নিয়ে যাবে না যে তোমার এলাকায় কটা স্কুল আছে এবং সেই স্কুলে কতগুলো গ্রুপ সিডি স্টাফ আছেন। এটা কিন্তু জানাটা ভীষণ জরুরি, কারণ এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে অবশ্যই করতে পারে। এরপরে 3 নম্বর পয়েন্টে যেটা আমি আসবো, অনেকেই ভীষণ অ্যারোগেন্ট হয় এবং তারা কিন্তু নিজেকে একটা সবজান্তা ভাব বা একগুঁয়ে ভাব প্রকাশ করে যে আমি যেটা বলছি সেটাই ঠিক। তারা হয়তো বিহেভিয়ারে তাদের প্রকাশ পেয়ে যায় কিন্তু মুখে না বললেও। তো অ্যাটিটিউড শুড বি কাম অ্যান্ড কম্পোজড। শান্ত হয়ে নর্মাল একটা স্মাইলে রেখে তোমাকে কিন্তু কথা বলতে হবে। অর্থাৎ হালকা হাসি মুখে তোমাকে কিন্তু কথা বলতে হবে। ভীষণ গুরুগম্ভীর হয়ে, সিরিয়াস হয়ে, অ্যারোগেন্ট বা রাগী হয়ে তোমাকে আনসার করা যাবে না। কারণ তুমি জানবে অ্যাটিটিউড যদি খুব স্ট্রং হয় বা একগুঁয়ে হয়, তোমার কিন্তু চাকরিটা পাওয়া একদম নো। তো সেক্ষেত্রে অ্যাটিটিউড কিন্তু ভীষণ নমনীয় রাখতে হবে, সিম্পল এবং সহজ হতে হবে, নারী পুরুষ কিন্তু উভয়ের ক্ষেত্রে, মেল ফিমেল ক্যান্ডিডেট উভয়ের ক্ষেত্রে। এগুলো না জেনে পরীক্ষার হলে কিন্তু যাবে না। এরপরে আসছি বেসিক্যালি যে সিচুয়েশন বেসড কোয়েশ্চেনগুলো তোমাকে বলবে, সেই সিচুয়েশন বেসড কোয়েশ্চেনগুলোর আনসার জানা এবং সেগুলো ট্রিকি ওয়েতে আনসার করা। অর্থাৎ তোমাকে যদি ক্লাসরুম ঝাঁট দিতে বলা হয়, তুমি একজন গ্রুপ ডি স্টাফ, তোমাকে ঘন্টা বাজানোর কথা বলা হবে, তোমাকে কিন্তু ঘন্টা প্রতিনিয়ত বাজাতে হবে। এবং আলটিমেটলি অনেক সময় হতে পারে মিড ডে মিলের খাবারও তোমাকে সার্ভ করতে হতে পারে। তুমি কি করবে বা তুমি এগুলো আদৌ করবে কি না, কারণ তুমি তো এত হাই কোয়ালিফাইড ছেলে বা মেয়ে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার আনসারের ওপরে জোর দিতে হবে এবং বলতে হবে যে অবশ্যই আমি গ্রুপ ডির চাকরিতে যা যা দায়িত্ব আছে নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে পালন করব। যদিও স্কুলে ঝাঁট দেওয়ার কাজ বা চা আনার কাজ, এগুলোর জন্য এক্সট্রা লোক থাকে, মানে সুইপার থাকেন বা চায়ের দোকানে বললেই সেই কর্মী চা দিয়ে যাবেন, কিন্তু যদি পরিবেশন করতে হয় আমি করে দেব, অথবা যদি চা করতে হয় কারোর অনুপস্থিতিতে সেক্ষেত্রেও কিন্তু আমি করার জন্য রাজি আছি। কোনো কাজই ছোট নয়। এই চাকরিটার জন্য যদি আমাকে এটা করতে হয়, আমি অবশ্যই তার জন্য কোনো খারাপ লাগা আমার মধ্যে তৈরি হবে না, কারণ চাকরিটা এবং তার দায়িত্বভার পালন করার জন্য কিন্তু আমি রীতিমতো দায়িত্ববদ্ধ যখন আমি এই চাকরিটা করব, তো আমার কোনো অসুবিধা নেই। নিজেকে ফলস প্রমাণ করার চেষ্টা করবে না, ইগোইস্টিক ওয়েতে আনসার দেবে না যে না আমার পক্ষে করা সম্ভব নয়, আমি কেন এসব করব, আমি হাইলি এডুকেটেড, স্কুলের ক্লাসরুম ঝাড় দেওয়া ও আমার দ্বারা হবে না, তো সুতরাং মিড ডে মিলে বাচ্চাদেরকে খাবার দেওয়া তার জন্য তো মাসিরা থাকবে, আমি কেন দেব, আমার পক্ষে সম্ভব নয়, এগুলো কিন্তু করা বা বলা চলবে না, বলাটা চলবে না। তারপরে হচ্ছে যে দিনগুলো সম্পর্কে বা যে দিনগুলোতে অনুষ্ঠান থাকে আমাদের স্কুলগুলোতে, যেমন রবীন্দ্র জয়ন্তী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, স্কুলের অ্যানুয়াল ফাংশন, বিভিন্ন স্কিমগুলো যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত হয়, সেই স্কিমের আন্ডারে যে প্রোগ্রামগুলো হয়, এনসিসি, এনএসএস, ল্যাব অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো করতে হয়, ল্যাবরেটরি গোছানোর যে কাজগুলো করতে হয়, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন, হোম সায়েন্স বা এই ধরনের
ধরনের যে জিওগ্রাফি, যে ল্যাবের কাজগুলো ল্যাবে অ্যাসিস্ট করতে হয়, সেইগুলো সম্পর্কে কিন্তু তোমাকে অবগত থাকতে হবে, বা সেই জিনিসগুলো সম্পর্কে তোমাকে সামান্য নলেজ রাখতে হবে, এবং সেগুলোকে মেনটেন করতে বলা হলে তোমাকে কিন্তু মেনটেন করতে হবে, এবং এই নলেজটা নিয়েই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। অর্থাৎ চাকরিটা বা পোস্টটার সম্পর্কে ডিটেলস যদি তুমি না জানো, শুধুমাত্র বেড়াতে ইন্টারভিউ দিতে চলে যাও, তাহলে কিন্তু তোমার চাকরিটা পাওয়া হবে না। এরপরে আসি, যদি কেউ খারাপ ব্যবহার করেন, সেটা হতে পারে শিক্ষক বা শিক্ষিকা হতে পারেন, এবং শুধু তাই নয়, আমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তিনিও হতে পারেন। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি যদি আনসার করে দাও, আমার তাতে কিছু যায় আসে না, আমার কাজ যেটুকু সেটুকু আমি করব, বাকি উনি কি করবেন কি না করবেন সেটা উনি বুঝে নেবেন, গ্রুপ সি স্টাফ আছে বুঝে নেবেন, বা গ্রুপ ডি স্টাফ আছে বুঝে নেবেন, আমার পক্ষে ওসব দেখা সম্ভব নয়, এটা বলা যাবে না। সেক্ষেত্রে তোমাকে বলতে হবে, আমি অবশ্যই স্যার যিনি রেগে গেছেন বা ম্যাম যিনি রেগে গেছেন তার কারণটা খোঁজার চেষ্টা করব, এবং সেটা কিন্তু মনে প্রাণে সলভ করার চেষ্টা করব, এবং তার সলভ করার উপায়ও আমি খুঁজে দেব। যদি আমি না পারি, আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমি হেল্প নেব, এবং তাতেও যদি স্যার আমার কাজের প্রতি সন্তুষ্ট না হন, আমি তাদেরকে বলবো আমার হয়ে যেন আমার বক্তব্যটা উপস্থাপন করেন। মোট কথা, আমার দায়িত্বভার থেকে কিন্তু, মানে দায়িত্বভারের জন্য আমি অবিচল থাকবো। আমি কোনোরূপ মানে বিরূপ মন্তব্য বা বিরূপ কাজ কিন্তু আমি সেখানে করব না, যাতে আমার চাকরিটা নিয়ে এক প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এইরকম গুছিয়ে কথা বলার ক্যাপাসিটি কিন্তু তোমাকে থাকতে হবে, কারণ তুমি কিন্তু ইন্টারভিউটা 2016 সালে দাঁড়িয়ে দিচ্ছ না, 2026 সালে দাঁড়িয়ে দিচ্ছ, এবং হাইলি কোয়ালিফাইড ছেলেমেয়েরা এই পরীক্ষাটার ইন্টারভিউ কিন্তু দেবে, এবং পোস্ট সংখ্যা কিন্তু বেশ ভালো। এরপরে আসছে গ্রুপ সিতে এতদূর পড়াশোনা করে এই চাকরি করার দরকার কি, ছেড়ে দাও। সব থেকে মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সিচুয়েশন বেসড কোয়েশ্চেনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই চাকরি করার দরকার কি, ছেড়ে দাও। তুমি যদি এই চাকরিটা করার কথা বললেই তুমি যদি পরিষ্কার বলে দাও যে না, আমি এই চাকরিটা করতে পারবো না, না আমার পক্ষে সম্ভব নয়, চাকরি না পেলে অন্য চাকরি খুঁজে নেব, অনেক প্রাইভেট চাকরি আছে, তোমাকে বলতে পারে যে অনেক প্রাইভেট চাকরি আছে বেতন বেশি, সেখানে চলে যাও, এসব চাকরি করো না, অবশ্যই কিন্তু সেই হ্যাঁতে হ্যাঁ মেলালে হবে না, বা এই আনসার করা যাবে না। তোমাকে কিন্তু আনসার করতে হবে সর্বপ্রথম, আমি শিক্ষিত এবং আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হতে চাই। অনেকেই বলবে তাহলে তো ওনারা মিন করবেন যে আমি টাকার জন্য চাকরিটা করছি। এটা যেমন একটা ধ্রুব সত্য কথা, তোমাকে এই সত্যটা স্বীকার করার সাহস কিন্তু রাখতে হবে যে চাকরিটা শুধুমাত্র আমি দায়িত্বভার পালন করার জন্য বা বিদ্যালয় বা সমাজের উন্নতির জন্য করছি না, আমি একজন শিক্ষিত ছেলে বা মেয়ে, আমি নিজের পায়ে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিন্তু হতে চাই, যার জন্য চাকরিটা আমার খুবই প্রয়োজন। আমি প্রাইভেট চাকরি করার কথা ভাবিনি বা ইচ্ছা প্রকাশ করি না, আমি গভর্নমেন্ট জব করতে চাই এবং বদ্ধপরিকর, তাই আমি এই চাকরিটা করছি। এরপরে আসছে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করা বা মুদ্রা দোষ কন্ট্রোল করা। অনেকে টেনশন করতে থাকলে বারবার রুমাল দিয়ে ঘাম মোছেন, অনেকে এই যে আমি যেরকম চুল ছেড়ে ক্লাস করাচ্ছি, অনেক মেয়েরা হয়তো দেখা গেল চুল ছেড়েই চলে গেল, তারা বারবার চুলটাকে এরকম এরকম করছেন, এগুলো করা যাবে না। শুধু তাই নয়, চুল পরিষ্কার করে পরিপাটি করে ওই সামনে লক্স ছেড়ে এগুলো সম্ভব নয়। মুদ্রা দোষে অনেকে আঙ্গুল বা নখ কামড়ায়, সেটা করা যাবে না। পা নাড়ায়, হাত নাড়ায়, এরকম করে রেখে রেখে, সেটা করা যাবে না। তো এইগুলো কিন্তু মুদ্রা দোষ, এগুলো কন্ট্রোল না করলে কিন্তু খুব ব্যাড ইম্প্যাক্ট পড়ে। বা অনেকেরই কথা বলতে গেলে কথা জড়িয়ে যায়, স্পষ্ট কথা বলে না, সেটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। আর চাকরি না পেলে অন্য চাকরি খুঁজে নেব, এই আনসারটা করা যাবে না। এক্ষেত্রে কি করতে হবে? বলতে হবে যে আমি যদি এই চাকরিটা না পাই, আমি বিশ্বাস করি যে আমি যথেষ্ট ভালো পরীক্ষা দিয়ে পাশ করে আজকে ইন্টারভিউ অ্যাপিয়ার করছি, এবং আমি চাকরিটা পাবো, পাওয়ার মতো লিখিত নম্বর বা একাডেমিক কোয়ালিফিকেশন পার করেই আমি ইন্টারভিউ দিচ্ছি, এবং আমি বদ্ধপরিকর আমি এই চাকরিটি পাবো। কিন্তু ওনারা তখন তোমাদেরকে বলতেই পারেন বা প্রভোগ করতে পারেন, তোমার যা কোয়ালিফিকেশন বা তোমার যা পরিস্থিতি, উত্তর করার যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় না তোমাকে এই চাকরিটা দিয়ে কোনো লাভ আছে। শুধুমাত্র ঘাবড়ে যাওয়ার জন্য এরকম সিচুয়েশন তৈরি করে দিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পরিষ্কার আনসার করে বলতে হবে যে না, আমি এই চাকরিটি করব বলেই বদ্ধপরিকর, এবং আমার বিশ্বাস আমি এই চাকরিটি পাবো। কিন্তু নিতান্তই যদি আমি এই চাকরিটি না পাই, আমি আবার এই চাকরির নোটিফিকেশন বেরোলে ফর্ম ফিল আপ করবো, এবং আমি এই চাকরিটি করতে আবারও উদ্যত হব।
তারপরে বলতে পারে এর থেকে বেটার চাকরি পেলে তোমার তো সিট ভ্যাকেন্ট হয়ে যাবে, তুমি একটা ছেলে মেয়ের সিট খেয়ে ফেললে বা সিট ফিল আপ করে দিলে, তাহলে সেই ছেলেটা বা মেয়েটা কি চাকরি পাবে না? সেক্ষেত্রে তুমি বলতে পারো যে রাজ্যের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ম অনুযায়ী একটি সিট যদি খালি থাকে তাহলে কিন্তু পরবর্তীতে পরীক্ষা নিয়ে সেই সিটের শূন্যপদ পূরণ করে দেওয়া যায়। তো আমি যদি অন্য কোনো চাকরি জয়েন করি, আমার ভ্যাকেন্ট সিটটা খালি থাকবে না, অবশ্যই রিক্রুটমেন্টের মাধ্যমে সরকার আবার রিক্রুট করে ফেলবে। যেটা প্র্যাকটিক্যাল ভাই সেটা বলতে হবে, একগুয়ে জেদি ফালতু জেদ ওটা কিন্তু দেখানো যাবে না। ড্রেস কোড ভীষণ ইম্পর্টেন্ট, আমি বলে দিয়েছি অলরেডি, আগের ভিডিওতে দেখে নেবে। নিজের কোয়ালিফিকেশন সম্পর্কে অবগত হতে হবে এবং নিজের সাবজেক্ট সম্পর্কে নলেজ রাখতে হবে। এবং এই যে একটু আগেই বললাম যে এই চাকরি ছেড়ে দিয়ে যদি অন্য কোনো ভালো চাকরি পাও চলে যাবে কিনা, এই কথাটা কখনোই বলবে না। এই চাকরিটা আমার কাছে অপশান, আমার মেন টার্গেট তো অন্য বড় চাকরি করা, আমি অন্য বড় চাকরির জন্য পড়ছি, এটা পেলে আমি ছেড়ে দেব, মানে ওটা পেলে আমি এটা ছেড়ে দেবো, এটা কখনোই বলবে না। তোমাকে বলতে হবে যে আমি এই চাকরিটার জন্যই মন প্রাণ দিয়ে পরিশ্রম করছি এবং আমি এই চাকরিটা করার জন্য বদ্ধপরিকর। এরপরে তো অলরেডি বাকি যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে বলতে পারে যে তোমার ফ্যামিলিতে তো দেখলাম তোমার বাবা রোজগার করেন বা তোমার দিদি বা দাদা রোজগার করেন, তুমি কেন চাকরিটা করবে? বা তোমার ওয়াইফ চাকরি করেন বা তোমার হাজবেন্ড চাকরি করেন, তোমার চাকরিটা করে কি লাভ হবে? একটাই কথা, অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে চাই, এই সত্য বচনটা আজকালকার যুগে দাঁড়িয়ে তোমাকে ইন্টারভিউ বোর্ডের সামনে স্বীকার করতেই হবে। মেকি কথা বললেই কিন্তু ওরা বাদ দিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, এবং তার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। এবং এই যে সমস্ত সিচুয়েশন বেসড কোয়েশ্চেন কথা বললাম, সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমরা একটা নোটস রেডি করেছি। অবশ্যই অবশ্যই এটা জানার জন্য এই পিডিএফটা তোমরা কালেক্ট করে নিও। এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে জয়েন হয়ে গেলে এই পিডিএফ পাবে। এবার বলি, সব তো বললাম, বাট প্র্যাকটিক্যালি করে দেখলে কেমন লাগে, আমি কতটা নিজেকে প্রেজেন্ট করতে পারছি। তার জন্য অনলাইন অ্যান্ড অফলাইন ইন্টারভিউ বোথ সেগমেন্ট পশ্চিমবঙ্গে সর্বপ্রথম দিচ্ছে এডুহাব বাংলা। অর্থাৎ অনলাইন এই কোর্সটা অ্যাভেল করলে তুমি অফলাইন ফ্রিতে মক ইন্টারভিউ WBSSC গ্রুপ সিডির দিতে পারবে মাত্র 249 প্রাইসে। এবং কি কি পাবে? লাইভ রেকর্ডেড ক্লাস, গুগল মিট অ্যান্ড ইউটিউবের সাপোর্টে সিচুয়েশন বেসড ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন, বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অফলাইন মক ইন্টারভিউ সেশন, তার ফিডব্যাক এবং রেকটিফাই করার জন্য ক্লাস দেওয়া হবে, এবং স্পেশাল নোটস ফর এভরি জোন, অল টপিকস কভার, অনলাইন অ্যান্ড অফলাইন মক ইন্টারভিউ। এবার তোমরা ভাবছো আমি তো দূরে থাকি, আমি বেলঘড়িয়া বা বনগাঁতে এসে ইন্টারভিউ দিতে পারবো না। প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই ব্যাচটা নেবে তাদের জন্য অনলাইন 1-to-1 কনভারসেশনের মাধ্যমে মক ইন্টারভিউ নেওয়া হবে, এবং অবশ্যই যাতে তোমরা পাস করতে পারো তার জন্য কমপ্লিট গাইডেন্স দেওয়া হবে। সম্পূর্ণটা মাত্র 249। আমি আমাদের পিডিএফ নোটসটা, তার একটা স্যাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণরূপে এই পিডিএফ এর মতো প্রচুর পিডিএফ তোমরা পুরো ডাউট ক্লিয়ারিং সেশন সহ পেয়ে যাবে, এবং সেটা রেখেছি আমরা শুধুমাত্র 249 রিসে। তো অবশ্যই তার জন্য যোগাযোগ করো 6290593827 এই নম্বরে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।